যদি তারা মুসলমানদের অধিকার দিতে রাজি না হয় তাহলে মুসলমানদের শতাংশ মোতাবেক ভারতকে আবার ভাগ করার দাবি তুলতে হবে, পাকিস্তানের সীমান্তে, বাংলাদেশ সীমান্তে। ফার্স্ট সেকেন্ড সেঞ্চুরিতেও তো ভারতবর্ষে মূর্তি পূজা ছিল না, হিস্টোরিয়ানরা বলেছে। মূর্তি আসলো থেকে এই অঞ্চলে তো মূর্তি পূজা ছিল না। পাবলিক পাঠাচ্ছে, আমরা আম পাঠাচ্ছি। এর মধ্যে আমাদের তুরাগ নদীকে তারা ফোরাত নদীও বানিয়ে ফেলেছে। মাঝে দিয়ে 2-3টা দিন কিন্তু কি গন্ডগোলটা পেকেছিল আপনি দেখেন। মানবাধিকার সংস্থা ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত মে ও জুন মাসে ভারতের 6টি রাজ্য দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট, রাজস্থান এবং হরিয়ানায় মুসলমানদের অন্তত 23টি ধর্মীয় স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এবং দরগা রয়েছে। এর মধ্যে উত্তরপ্রদেশের বারাণসীতে রেলওয়ের উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে প্রায় 1000 বছরের পুরনো ঐতিহাসিক মসজিদ গঞ্জ শহীদা এবং রাজস্থানের জয়পুরে রাস্তা প্রশস্তকরণ প্রকল্পের আওতায় নুরানি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। সবচেয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে গুজরাটের কোচ জেলায়। সেখানে স্থানীয় প্রশাসন কোনো আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে 3টি মসজিদ এবং বেশ কয়েকটি মাজার সহ মোট 30টি স্থাপনা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এই উচ্ছেদ অভিযানগুলোর পর ভারতের শীর্ষস্থানীয় মুসলিম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ ও অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ বিভিন্ন সংগঠন তীব্র ক্ষোভ প্রকাশ করে আইনে লড়াইয়ের ঘোষণা দিয়েছে। আমি ফদ ভাইয়ের কাছে আসতে চাই। ফদ ভাই, আমরা দেখছি মে মাস, জুন মাস এবং গতকালকেও আমরা একটি খবর দেখেছি সাম্প্রতিক যে ঘটনা, এইগুলো ভারতে একের পর এক ঘটনাগুলো কেন ঘটছে? ধন্যবাদ। মোহাম্মদ আলী জিন্নার একটা বিখ্যাত উক্তি মনে পড়ছে আর কি। পার্টিশনের আলোচনা যখন চলছিল তখন অনেক মুসলমানরাই দ্বিধাহীন অবস্থায় ছিলেন যে আসলে তারা পাকিস্তানে চলে যাবেন কিনা। ইভেন দেখবেন আমাদের এই অঞ্চলে, বাংলা অঞ্চলে সোহরাওয়ার্দী সাহেব, আবুল হাশেম সাহেব যারা ছিলেন, তারা কিন্তু সবাই চাচ্ছিলেন যে একটা স্বাধীন বাংলা হোক, আজকের পশ্চিম বাংলা মিলায় একটা স্বাধীন রাষ্ট্র হোক, মানে 3টা রাষ্ট্র, পাকিস্তান, ভারত হবে, আলাদা একটা বাংলা রাষ্ট্র হবে। তো সোহরাওয়ার্দী সাহেবকে উনি কনভারসেশনে বলেছেন যে প্রথম কথা হচ্ছে যে আমার আপত্তি নাই, তোমরা স্বাধীন থাকতে চাইলে স্বাধীন থাকতে পারো, আলাদা রাষ্ট্র হতে পারে, তবে আমি আশঙ্কা করছি তোমাদেরকে দখল করে নেওয়া হবে, তোমাদেরকে স্বাধীন থাকতে দেয়া হবে না। আর ভারতের মুসলমানদের ব্যাপারে ভারতে যারা ছিল তাদেরকে বলেছেন জিন্না সাহেব যে তোমাদের প্রতিটা দিনক্ষণ যাবে হচ্ছে তোমরা যে ভারতীয় এই আনুগত্য প্রমাণ করতে করতেই তোমাদের চলে যাবে দিন। মানে তোমাদের আইডেন্টিটি কেউ অ্যাকসেপ্ট করবে না যে তোমরা আসলে মুসলমান এবং একই সাথে তুমি আবার ভারতীয়, হিন্দুস্তানি। তো এখন এই সংকট কিন্তু যারা বুঝতে পেরেছিলেন তারা কিন্তু চলে গেছেন, তারা দুই পারে, এই পারের পাকিস্তানে আসছেন তখনকার, অথবা ওই পারের পাকিস্তানে চলে গেছেন। যারা থেকে গেছেন বিশেষ করে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, অনেকেই সচ্ছল মধ্যবিত্ত পরিবার কিন্তু ম্যাক্সিমাম চলে গেছেন, যারা শিক্ষিত ছিলেন, সিচুয়েশন বুঝতে পেরেছেন যে হিন্দু মনস্তত্ত্ব এই 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 রাষ্ট্রের মধ্যে আসলে আমি থাকতে পারবো কিনা। তো আজকে এত বছর পরে এসে এবং দেখবেন যে এটার যে বয়ানগুলো ছিল, পার্টিশন, বিভক্তি ভুল ছিল, মুসলিম লীগ, জিন্না দেশটাকে ভাগ করে দিয়ে গেছে, বাংলাদেশের এই যে পতিত মুসলমানের ঘরের বাচ্চারা যারা বাম রাজনীতি করছে, তারা দেখবেন কথায় কথায় মৌলবাদী রাষ্ট্র, এই সেই হ্যান ত্যান। এটা তো টেকনিক্যালি বলা হচ্ছে আপনি পাকিস্তানের অস্তিত্ব না মানা মানে হচ্ছে আপনি তো বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করছেন না। এই রাষ্ট্রটা আসলো কোত্থেকে? এটা পাকিস্তানের এন্টিটির মধ্য দিয়েই তো এটার জন্ম হয়েছে, এটা তো আলাদা কোনো রাষ্ট্র আকারে জন্মায় নাই। তো এই বাস্তবতাগুলো আজকে প্রমাণ করছে যে আসলে 1940 সালের সেই লাহোর প্রস্তাবটা কত যৌক্তিক ছিল, কতটা ভিশনারি, দূরদৃষ্টিপূর্ণ ছিল। আল্লামা ইকবাল, আমাদের উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী কবি, যিনি এইটার স্বপ্নদ্রষ্টা, যিনি এটা নিয়ে লিখেছেন। চৌধুরী রহমত আলী, একজন পাকিস্তানি স্টুডেন্ট, তিনি তখন কেমব্রিজে পড়তেন, উনি ক্যাম্পেইন করেছেন নাও আর নেভার, যে এই রাষ্ট্র হলে এখনই হতে হবে পুরোটা মিলে। তো এই রাষ্ট্রসত্তার মধ্য দিয়ে আজকে নতুন করে পাকিস্তান আন্দোলন, লাহোর প্রস্তাব, রাষ্ট্র হওয়া, এগুলোর প্রত্যেকটা যৌক্তিকতা নতুন করে আবার দৃশ্যমান হচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে যে আজকে যারা ভারত শাসন করছেন তারা কি ধরনের রাষ্ট্র প্রকল্পে বিশ্বাস করেন, সেই চরিত্রটা, আকাঙ্ক্ষাটা কংগ্রেসের ভাষায় বোঝা যেত কিন্তু পরিষ্কার ছিল না, কিন্তু চিন্তায়, মনস্তত্ত্বে কিন্তু একই রকম।
কংগ্রেসও পাকিস্তান রাষ্ট্র প্রকল্পটাকে, পার্টিশনকে, মোহাম্মদ আলী জিন্না, মুসলিম লীগকে যেভাবে দেখে, বিজেপি একইভাবে দেখে। কংগ্রেস এটা নিয়ে উচ্চবাচ্য করে কম, বিজেপি কথা বলে বেশি। বিজেপির হলো যে আপনার তার ভিতরে কোনো মুনাফিকি চরিত্র নাই, সে যে ক্রিমিনাল এইটা সে আপনাকে দিনে রাতে পরিষ্কার বোঝায় দিবে। কংগ্রেসের ক্যারেক্টারটা হচ্ছে একদম চাণক্য, ক্রিমিনাল আইডিয়া নিয়ে সে নড়াচড়া করে, কিন্তু চিন্তায় একই ফ্রেমে আছে তারা। তা এখন সেই রকম জায়গা থেকে দেখেন যে গ্রেটার ইসরায়েল প্রকল্পটা দেখেন, যে আরএসএসের অথবা বিজেপির যারা পূর্বপুরুষ ছিলেন তারা ইকুয়ালি নাৎসি প্রকল্প দ্বারাও, হিটলার দ্বারাও উৎসাহিত ছিলেন, আবার গ্রেটার ইসরায়েলি প্রকল্প, নাৎসিজম যাদেরকে মারছে তাদের দ্বারাও তারা উৎসাহিত ছিল। খুবই ইন্টারেস্টিং আইডিয়া। এবং দেখবেন কদিন আগে দিল্লিতে ইসরায়েলের অ্যাম্বাসেডর বলেছে যে বাংলাদেশে নাকি হামাস অ্যাটাক করবে আর কি, এ ধরনের উদ্ভট স্টুপিড কথাবার্তা বলেছে। তো সেই জায়গায় দেখেন যে আইডিয়াগুলো কি কি। একটা হইল গ্রেটার ইসরায়েল রাষ্ট্র, একটা বড় ইসরায়েলি ঐতিহাসিক রাষ্ট্র যেটা বাইবেলে আছে, বিবলিক্যাল জায়নিস্ট স্টেট। ভারতেও দেখেন অখণ্ড ভারত, যে একটা বৃহত্তর ভারত রাষ্ট্র, হিন্দুকুশ, হিমালয় থেকে শুরু করে একেবারে ভারত সাগর পর্যন্ত, মহাসাগর পর্যন্ত পুরোটা মিলে একটা রাষ্ট্র হবে, একটা কল্পিত রাষ্ট্র। দ্বিতীয়ত দেখেন যে বুলডোজার দিয়ে মানবাধিকার লঙ্ঘন করে কারা, কোন রাষ্ট্রে করে হলো ইসরায়েল। এবং দেখবেন এই বুলডোজার পলিসিটা ইসরায়েল থেকে একেবারে মানে ঘেটে ঘেটে বিজেপি নিয়ে আসছে, এবং ভারতের মুসলমান কমিউনিটি, খ্রিশ্চানদের উপরেও তারা এটা অ্যাপ্লাই করছে। এবং সব জায়গায় দেখবেন একদম একই ফ্রেমে চলছে, যে আইডেন্টিফাই করো, কোনো বিচার আচার দরকার নাই, দিনে দুপুরে নিয়ে যাবা, একদম বুলডোজ করে দিয়ে দিবা, পিটাবা, মামলা মোকদ্দমা হইলেও কোর্ট কাচারিরে হুমকি দিয়ে দিবা, ভয় দেখায় দিবা, তোমার মতো করে রায় দিয়ে দিবে। এবং এই যে কাঠামোটা ইসরায়েল প্র্যাকটিস করে, এথনিক ক্লিনজিং বলে, যে আপনি সংখ্যালঘু নিধন করে যে রাষ্ট্রটা বানাবেন, জাতিগত নিধন করে যে রাষ্ট্রটা বানাবেন। কারণ বিজেপির যে কল্পিত হিন্দু রাষ্ট্র, এই হিন্দু রাষ্ট্রের ভিতরে মুসলমান এবং খ্রিস্টান থাকতে পারবে না, তার অন্যরা থাকতে পারবে, যাদের জন্মভূমি, পুণ্যভূমি, তারপরে পিতৃভূমি সব কিছু হচ্ছে এইখানে। তাহলে 20 কোটি মুসলমান তো তাদের ওখানে আছে, তাহলে এই বিদ্বেষ ছড়ানো তো আসলে এখন প্রশ্ন হচ্ছে সংখ্যাটা আরো বেশি হবে, 20 কোটির বেশি হবে। অপশন কি আরো বেশি বলা হয়। এখন ধরেন এটা যদি খ্রিস্টান মিলে টেলে এটা প্রায় ক্লোজ টু 30% হবে। 30% মুসলমান মানে হচ্ছে 150 কোটি যদি মানুষ হয়, তাহলে আপনার 40-45 কোটি মানুষ। শুধু চিন্তা করেন ব্রিটিশ বিরোধী আন্দোলন মোটা দাগে কে করেছে, নেতৃত্ব দিয়েছে কারা? মুসলমানরা। কিন্তু আপনি যদি ইন্ডিয়ান দিল্লির সেই বিখ্যাত ওয়ালের যে শহীদদের তালিকা করা আছে, 93,000 ভারতীয়, হিন্দুস্তানি মুসলমান, হিন্দু, শিখ, তাদের ভিতরে প্রায় 65,000 হচ্ছে মুসলমান 93,000-এর ভিতরে। তাহলে আপনি চিন্তা করে দেখেন সংখ্যায়, মুসলমান তো মেজরিটি না, মেজরিটি তো হিন্দু। তাহলে সে সেকেন্ড মেজরিটি, কিন্তু ডিসপ্রপোর্শনেটলি সে হিন্দুস্তানের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। আরএসএস, বিজেপি ব্রিটিশের দালালি করছে। কোনো নেতার কোনো ইতিহাস নাই তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে। কংগ্রেসের রাজনীতি করবার কারণে আরএসএসের বস সাভারকার জেলে ছিল। 19 বার পর্যন্ত ব্রিটিশ ভাইসরয়ের কাছে চিঠি লিখছে, রানীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত লিখছে না, জনগণমন অধিনায়ক, 2টা গান লিখছে, একটা আমাদের জাতীয় সঙ্গীত, একটা দালালির সঙ্গীত, আহা আমার বাংলা ভেঙে যেতেছে। আর দ্বিতীয়টা হইল আপনার ব্রিটিশ রাজা আসছে, তার অ্যাসেনশন ইন্ডিয়াতে, সেখানে সে ওই যে মানে মানপত্র পাঠ করে না, ওই কবিতা সে গাইছে। এরপরে দেখেন আমাদের এই বাংলা অঞ্চলের শ্যামাপ্রসাদ মুখার্জি, বঙ্কিম, প্রচণ্ড রকম ব্রিটিশ দালালির মধ্য দিয়ে তারা বড় হয়েছে। সকল ব্রিটিশের তত্ত্বাবধানে যে বাঙালি রেনেসা, মানে হিন্দুদের রেনেসা আকারে পড়া আর কি, সেটার মধ্য দিয়ে তারা বড় হয়েছে। তাহলে এই মনস্তত্ত্বে সে যেটা করছে সেটা হইল তার রাষ্ট্র প্রকল্পে সে দেখে না যে হিন্দু ছাড়া যার জন্মভূমি, পুণ্যভূমি, মাতৃভূমি সব কিছু হচ্ছে ভারত, এর বাইরে কেউ নাই। তাহলে আমরা কারা? মুসলমানরা, খ্রিস্টানরা আমরা হইলাম বিদেশি। জবন বলে, দেখবেন স্লেস বলে, মেচ্ছ বলে, মানে আমাদের জন্য আলাদা আলাদা সুন্দর সুন্দর শব্দ আছে। এরা বিদেশি, এরা অন্য জায়গা থেকে আসছে, দেশ দখল করছে, তুরস্ক থেকে আসছে, আফগান থেকে আসছে, মধ্য এশিয়া থেকে আসছে। এখন এই ব্রাহ্মণ সমাজ কোত্থেকে আসছে? আমার এই অঞ্চলের গায়ের রং তো দ্রাবিড়িয়ান, মানে মোস্তফা কামাল ভাই বেদুবিনিয়ান না, আমাদের মোটা দাগের গায়ের রংটা হচ্ছে এই ভারতবর্ষের এই রংটা দ্রাবিড়িয়ান।
আমরা তো মিক্সড রেস হয়ে গেছি। তো এই দ্রাবিড়িয়ান রেসের ভিতর থেকে আর্যরা আসলো কোত্থেকে? এবং এই দ্রাবিড় মানে দার আল আবির, এটা শব্দটাকে অরিজিনাল শব্দ হলো দার আল আবির। আবিরকে নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালামের বংশধর যারা এই অঞ্চলে এসে থাকছেন। দার বলতে বোঝাচ্ছে আবিরের ঘর, আবিরের বংশ, আবিরের পরিবেশ, মহল্লা। তাহলে এই অঞ্চলে এত ফসা মানুষ আসলো কোত্থেকে? আপনারা যারা আর্যরা বলছেন ব্রাহ্মণ জাতি, এই মোদির রং, মোদিরে কদিন আগে ফেরেশতার মতো শয়তান বলছে না? ট্রাম্প দেখছেন না বলছে টোটাল কিলার। হ্যাঁ, যে ফেরেশতার মতো মানে ক্রিমিনাল বলছে, দেখতে ফর্সা সুন্দর অ্যাঞ্জেলের মতো, অ্যাঞ্জেলিক শয়তান আর কি। তো এই গায়ের রংটা আসলো কোত্থেকে? ওরা নিজেরাই তো মধ্য এশিয়া থেকে আসছে। ফার্স্ট সেকেন্ড সেঞ্চুরিতেও তো ভারতবর্ষে মূর্তি পূজা ছিল না, হিস্টোরিয়ানরা বলেছে। মূর্তি আসলো কোত্থেকে? এই অঞ্চলে তো মূর্তি পূজা ছিল না, প্রকৃতি পূজারই ছিল। এই অঞ্চলের মানুষ হচ্ছে মানে এই অঞ্চলের মানে এই ধরেন সাপ, ইঁদুর, বেজি, ইগল টিগল, এই সব কিছু পূজা করতো, পাখি টাখি, প্রাণী টানি। এখনও আছে না হিন্দুদের, দেখছেন না বিভিন্ন দেবদেবীর আবার বাহন আছে, এক একজন এক এক গাড়িতে, এক এক বাসে, এক এক প্রাইভেট কারে করে চলে। তো এই চলার যে বাহন, এখানে মূর্তিটা আসলো কোত্থেকে? এই 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 ব্রাহ্মণরা নিয়ে আসছে মধ্য এশিয়া থেকে, যখন তারা আসছে সেই রাশিয়ার অঞ্চলের আশেপাশ থেকে তারা যখন আসছে। তাহলে এই যে তাদের চাপিয়ে দেওয়া সংস্কৃতি অধিকাংশ জনগোষ্ঠীর উপরে, আমাদের উপরে, এই 85% প্রায় 86% ভারতবর্ষের নাগরিকের উপরে, তারা কি বসে থাকবে? যেই মুসলমানরা ব্রিটিশদেরকে খেদাইছে, আন্দোলন করছে, লড়াই করছে হিন্দুস্তানের জন্য 200 বছর, সে আপনাকে ছেড়ে দেবে? আপনার বিরুদ্ধে সে লড়াই করবে না? আমি ইতিহাসের পরম্পরাতে দেখতেছি ভারতবর্ষের মুসলমান, নমশূদ্র, দলিত, অচ্ছুত, খ্রিস্টান, মাইনরিটি, এই যে ওবিসি যারা আছে, তফসিলি জনগোষ্ঠী, সবাই মিলে এই ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় যে উচ্চ বর্ণের ক্রিমিনাল গ্যাং আছে, বিজেপি, আরএসএস, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যাচ্ছে, বেঁচে থাকার লড়াই। এবং দক্ষিণ ভারত দেখেন এখনও, সাউথ ইন্ডিয়া কিন্তু প্রচণ্ড দিল্লি বিরোধী, কারণ তার গায়ের রং, সে তো অরিজিনাল দ্রাবিড়িয়ান। সে জানে যে আমি ভূমিপুত্র, তুমি বিদেশ থেকে আইছো, তোমাকে আমরা থাকতে দিছি, কিন্তু তুমি দেশ শাসন করেছো। অতএব সেই জায়গায় মুসলমানদের সামনে অপশন হচ্ছে দুইটা, ইদার হচ্ছে সশস্ত্র লড়াইতে ফিরে যেতে হবে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তারা যেটা করেছে, এবং সেই জায়গাতে তাদেরকে পুশ করছে। এবং মুসলমান কমিউনিটির এই লড়াই করে জেতার ইতিহাস আছে, এটা একদম হালকা করে ফাইজলামির কোনো বিষয় না। মুসলমানরা এখন আইন কানুন, কোর্ট কাচারিতে যাবে টাবে, কোর্টে তো বাবরি মসজিদের জন্য গেছিল, তো লাভ হয় নাই। তো এর আগেও তো রিসেন্ট ঘটনার আগেও তো 800-র উপরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, সুফিদের কবর সব তো বুলডোজ করে দিয়েছে বিজেপি গত 11-12 বছরে। কি হয়েছে কোর্ট কাচারি করে? তো ভারতের সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তারা তো হিন্দুত্ববাদী রাজনীতিকে ফ্যাসিলিটেট করছে। যেভাবে ইসরায়েলের সুপ্রিম কোর্ট তার জায়নিস্ট আইডিওলজি, তার এথনিক ক্লিনজিংকে সে হেল্প করছে কাঠামোগত সিস্টেমের মধ্য দিয়ে। আবার রাষ্ট্র কিন্তু সেকুলার। আবার কলকাতার লোকরা কিন্তু ব্যাপক প্রগতিশীল। এই যে বাংলাদেশে আওয়ামী শাওন টাউন টাইপের লোক আছে না, যাদের জুলাই দেখলেই ওর ব্লাড প্রেশার হাই হয়ে যায়, ওরা কিন্তু আবার ব্যাপক প্রগতিশীল কলকাতায়। হিন্দু প্রগতিশীল যারা ছিল, বাম ছিল, নাট্যকার, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, সিনেমা টেনেমা, সব শুভেন্দুর পকেটে চলে গেছে না? এত প্রগতিশীল, বুঝতে পারছেন তো এরা কী পরিমাণ প্রগতিশীল? কাঠামোগতভাবে হচ্ছে হিন্দুস্তানি এই চরিত্রটা, এই ব্রাহ্মণ চরিত্রটা হচ্ছে মুসলিম বিদ্বেষী চরিত্র, খ্রিস্টান বিদ্বেষী চরিত্র। তারা এখানকার লোকাল দ্রাবিড় জনগোষ্ঠী বিদ্বেষী একটা জাতি সত্তা। অতএব তাদের বিরুদ্ধে লড়াই তাদের সমাজে নিজেকে করতে হবে। বাংলাদেশে আমার নিজস্ব লড়াই আছে, আমাদের জায়গা থেকে সেটা আমরা করব, কিন্তু ভারতের মাইনরিটিদেরকে, ভারতের মুসলমান, ভারতের খ্রিস্টান, ভারতের দলিত, ভারতের নমশূদ্র, ভারতের তফসিলিদেরকে, তাদের লড়াইয়ের ফাইট তাদেরকে করতে হবে। আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, 6টি রাজ্য, 1-2টি রাজ্য না, 6টি রাজ্যেই এ ধরনের ঘটনা ঘটছে, এবং আমরা ফদ ভাইয়ের কাছে শুনলাম, বা আমরা আগেও জানি সংবাদ মাধ্যম হিসেবে যে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এই যে ধর্মীয় বিদ্বেষ, এই জায়গাটা কি আরও উস্কে দিবে কিনা, এই যে এই ধরনের ঘটনা যদি ঘটতেই থাকে? জি, এরই মধ্যে উস্কে দিয়েছে। ফুয়াদ ভাই কতগুলো তথ্য এনেছেন, তথ্যের সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আমরা মাত্র কদিন আগ পর্যন্ত শুধু পুশিন নিয়ে ব্যস্ত ছিলাম, যে আশপাশে আর কিছু আছে কিনা, ওদিকের তথ্য আমাদের খুব একটা ছিল না। তো কেউ যখন কোথাও কোনো অঞ্চলে অথবা কোনো দেশে অথবা সমাজে একটা গণ্ডগোল পাকাবে, সে তার আগে ভিন্ন কিছু কাজ করে, টোকা দেয়।
অর্থাৎ একটা দিয়ে আরেকটা ভুলানোর একটা চেষ্টা করে। আমাদের স্থানীয়ভাবে কুমিল্লা অঞ্চলে বলে হাসায় আর কাশায়, শুধু হাসে অথবা কাশি দেয়। এই মধ্যবর্তী সময়ে সে অন্য কোনো ক্রিয়াকর্ম ঠিকঠাকভাবে হাসায়, সেরে না। কাশায়। জি, কাশি দেয়। আমি একটু কিন্তু পর কারণ হাসি ছাড়া দেয়। কাশি দিচ্ছি, আমার মনে কিছু ছিল না। তো এই ফাঁকে সে কিন্তু অন্য কোনো কাজ করে। ভারত কিন্তু ওই কাজটা করে আসছে গত 3-4 মাস ধরে টানা। আমরা শুধু পুশিনের দিকে খেয়াল করলাম, ওখানে যে মসজিদ ভাঙ্গা হচ্ছে, মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে, ওই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে ওইভাবে আসেনি। এবার আসেন আপনি ভালো ভালো কথার একটা তাসিলও আছে। এটা হচ্ছে কি, স্বভাব চরিত্র বৈশিষ্ট্যগতভাবে খুব আজে বাজে কাজে অভ্যস্ত ওই লোকটা যখন কারণে অকারণে ডানে বামে এসে আদাব দেয়, সালাম দেয়, বুঝতে হয় যারা একটু চালাক চতুর তারা জিজ্ঞেস করে তোমার মতলবটা কি, এত সালাম দাও কেন, অন্য মতলব কি। আপনি দেখেন গত কয়েকদিনে ওখানকার 140 কোটি, এখানকার 20 কোটি, 160 কোটি যেন এক হয়ে যায়। আমরা হলে আমরা বিশ্বের একটা সুপার পাওয়ার হয়ে যাব। খুব মিষ্টি কথা, কিন্তু খুবই আনন্দদায়ক কথা, এত মিষ্টি কথা। একসাথে ক্রিকেট টিম হবে। জি, তার উপর আবার ভিসা চালু করে দেয়া হলো, পর্যটন ভিসা। আরও ভালো খবর, এর মধ্যে আবার ম্যাঙ্গো ডিপ্লোমেসি হয়ে যায়, ইলিশ কূটনীতি হয়ে যায়, ম্যাঙ্গো ডিপ্লোমেসি আবার মানে আম কূটনীতি, যেটা আম ঠিক। পাঠানো। আম পাঠিয়েছে বাংলাদেশ। জি, তো এটা মাঝে মধ্যে পাঠানো হয়, কখনো খবর হয়, কখনো খবর হয় না। আবার খবরটা প্রচার করার জন্য আমাদের দিক থেকে বরাবরের চেষ্টা একটু বেশি থাকে, যে বুঝাতে চাই যেহেতু আম পাঠিয়েছি আর অন্য অন্য কিছু খায় খাতির ভালোই বোধহয়। ইলিশ পাঠানো হয় খায় খাতির বোঝানোর জন্য, কিন্তু তাদের দিক থেকে খায় খাতিরটা দেখেন। আমাদের মানে আমাদেরকে ঠেলে পাঠাচ্ছে, আমরা আম পাঠাচ্ছি, এরকম একটি অর্থাৎ বিনিময় একটা করছি। পাবলিক পাঠাচ্ছে, আমরা আম পাঠাচ্ছি। জি, এর মধ্যে আমাদের তুরাগ নদীকে তারা ফোরাত নদীও বানিয়ে ফেলেছে। মাঝে দিয়ে 2-3টা দিন কিন্তু কি গন্ডগোলটা পেকেছিল আপনি দেখেন, যে লাশ আর লাশ। জি, তুরাগ নদীরতে কোনো পানি নাই, সব রক্ত। কোন মাসে? এই আশুরার মাসেই। দেখেন আপনি কিসের সাথে কি লিঙ্ক করা হচ্ছে। তো এটা যে ভেজাল ছিল বা গুজব ছিল, এটা বুঝতে বুঝতেও তো 2-3 দিন লেগেছে। তো অঘটন ঘটাতে 2-3 দিন লাগে না, আধা বেলায় যথেষ্ট। এই কাজগুলো একদিকে মিষ্টি কথা, আরেকদিকে এইসব কন্টেন্ট তৈরি করা, এটা কিন্তু আলামত ভালো নয়। আর যেটা বুলডোজার দিয়ে রীতিমতো ভেঙেছে, বুলডোজার কিন্তু কারো ব্যক্তিগত থাকে না, বিশ্বের কোথাও নাই সেটা, প্রশাসন প্রশাসন, সরকারিভাবেই। অর্থাৎ রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়েই করেছে। মাত্র গতকাল আমাদেরকে একজন আমাদের খুব দায়িত্বশীল মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, অনেকটা আশাবাদী করার চেষ্টা করেছেন আমাদের। বলেছেন যে সীমান্ত নিয়ে বা পুশির নিয়ে আর ভাবতে হবে না, সামনের দিনগুলো বড় সুন্দর হবে। মাত্র আমাদের দিক থেকে এত সুন্দর কথা, এত আশাবাদী কথা, আর ওই দিক থেকে মিস্টার শুভেন্দুবাবু যা করছেন, বাংলাদেশ অত্যন্ত গর্বের সাথে দাবি করতে পারে যে ওই ভাষায় আমাদের কেউ কথা বলে না। আমাদের সংসদের সাম্প্রতিক সময়ে আজে বাজে কথা হয়, কিন্তু শুভেন্দুবাবু স্কেলে অনেক উপরে মন্দ কথার দিক থেকে। তো এগুলো আমাদেরকে বাজে বার্তা দিচ্ছে। এই কারণে আমি যেটা বললাম, যে হাসায় আর কাশায়, ফাঁকে তাদের অন্য কোনো মতলব আছে। তারা ওখানে মুসলিমদেরকে একদম প্রকাশ্যে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। আমাদের এখানে আবার হামাসের গল্প শোনাচ্ছে, যে হামাস এসে গেছে, আরবি খচিত পতাকা কোথায় যেন উড়িয়ে দিচ্ছে। আমাদের এবার যেটা হয় পুরান ঢাকায়, যে তাজিয়া মিছিল, সরকার অত্যন্ত সতর্ক থেকেছে যেন প্রথাগতভাবে তারা যেটা করে সেটা যেন না করেছে। তারা শুধু কালো কাপড় পরে একটু মিছিল করেছে। এগুলোর ফুটেজও কেটে কেটে কিন্তু নানানভাবে রিল বানিয়ে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যে এরাও হামাসের একটা ভাই। অর্থাৎ আমাদেরকে নিয়ে আপনি খেয়াল করুন ভারত কি পরিমাণ ব্যস্ত, অথচ বাস্তবতা হচ্ছে যে সীমান্তে পুরসিন খেলা হয়, ধাক্কাধাক্কি হয়। দুটা সিমটম শেষ দিকে এসে খেয়াল করা গেছে। একটা হচ্ছে যে শেষ দিকে তারা পুরসিন করতে ব্যর্থ হয়ে আলো নিভিয়ে চলে যাওয়া শুরু করলো। এটার মধ্যে যে একটু লাজ শরমের বিষয় বোধহয় আছে, যে একটু লজ্জা পাচ্ছে। পরবর্তীতে কয়েক দফায় দেখা গেল যে পাটক্ষেত দিয়ে, প্রকাশ্য রাস্তা না দিয়ে পাটক্ষেত দিয়ে পুরসিন করার চেষ্টা করা হলো। সেটাও আমাদের বিজিবির সাথে স্থানীয় জনগণ একসাথে হয়ে প্রতিহত করেছে। 3 জন যে ছিল 17 দিন ধরে, ওই 3 জন কই গেল? ওদের তো আসলে কোনো পাওয়াই গেল না, ওদিকে গেল না, এদিকে আসলো। এখনো প্রশ্নবোধক হয়ে রয়েছে। বাস্তবে আমাদের সীমান্ত এলাকা বিশ্বের অনেক সীমান্ত এলাকার চেয়ে কিন্তু সুন্দর। দেখা গেছে রান্নাঘরটা বাংলাদেশের অংশে, বসতঘরটা ভারতীয় অংশে। একটা আম গাছ একদম, অথবা ফলের কোনো গাছ একদম সীমান্ত বরাবর, দুই পাড়েই কিন্তু খাচ্ছে ফলগুলো। বিয়ে শাদিও করে কিন্তু এই সীমান্ত এলাকায়, এত সম্প্রীতি। ইনফর্মাল অনেক ট্রেডিংও হয় ওখানে, আত্মীয়তা তো হয়, সামাজিকতাও আছে, ব্যবসা বাণিজ্যও আছে।
কিন্তু তারা মাঝে মধ্যে আমাদের এই সুন্দর দিকটাকে এমনভাবে পুশ করে, শুধু মানুষ পুশ করে না, ঘটনাও পুশ করে, তথ্যও পুশ করে, দিন শেষে বানিয়ে দেয় গরু চোরা কারবারি অথবা গরু চোর, সোজা বাংলায় যেটা করে। তো এরকম অবস্থাটা থেকে আমাদের কিন্তু ফুয়াদ ভাই যথার্থ বলেছেন যে আমাদের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা ছাপ অথবা একটু মনে করার বিষয় আছে। তো মনে করতে গেলেই আমরা কিন্তু এখনও আবার টুকটাক মীর জাফর দেখি, জগৎ শেঠও দেখি, কিন্তু ঘটনাচক্রে বা ভাগ্যক্রমে আমরা মীর মদন দেখি না, মোহনলাল দেখি না। এগুলো কিন্তু হাসতে হাসতে কাশতে কাশতে কাজটা আসছে তারা। এটা আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। আমাদেরকে ভাবনার সময় তখন নানান নাম সামনে এনে দেওয়া হয়, তিতুমিরের নাম কিন্তু সামনে এনে দেওয়া হয় না, ফরায়েজি আন্দোলনের কথা মনে করিয়ে দেওয়া হয় না। আমাদের বোধহয় এগুলো একটু ভাবনার বিষয় এসেছে, অন্তত দেশের স্বার্থে, দেশের অস্তিত্বের প্রশ্নে। ভারত আমাদেরকে নিয়ে এত বড় দেশ, যেই পরিমাণ ব্যস্ত নানান কাজকর্মে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানকার বিষয় আশয় নিয়ে আমাদের চেয়েও তারা বেশি ব্যস্ত, অনেক ব্যস্ত। যে ক্ষতি হচ্ছে আমাদের, কষ্ট আমাদের, কান্দে কিন্তু তারা। আমরা বলা হয় যে বিড়ি খাই আমি, আপনি কাশেন কেন? কাশি হলে তো আমার হবে, আপনি কাশেন কেন? ধোঁয়া আসে, তো ধোঁয়ায় কাশি। তো আপনি আমাদের জন্য খুব সেনসিটিভ, খুব দরদি। তো এত দরদি হতে বলছে কে আপনারে? আমাদের দিক থেকে বোধহয় এগুলো গুরুত্বের সাথে ভাবনার বিষয় আছে। ভারত তো ভাবছে আমাদের চেয়ে অনেক, রিক্টার স্কেলে অনেক বেশি উপরে ভাবছে। তারা হাইকমিশনার পাঠিয়েছেন এখানে, খুব একজন অভিজ্ঞ রাজনীতির সাবেক মন্ত্রী, খুব হিসাব নিকাশ করে তারা কিন্তু এই কাজটি করছেন আমাদেরকে নিয়ে। তো এইভাবে বলা যায় যে তারা আমাদেরকে খুব ভালোবাসছেন, খুব খাটছেন, খুব পরিশ্রম করছেন আমাদেরকে নিয়ে। তো আমাদের শুধু ওখানে দর্শক হয়ে থাকার বোধহয় আর অবস্থা নেই। আমাদের ভাবনার সীমানা অবশ্যই আরেকটু বাড়াতে হবে। জি, আপনার কাছে আমি আবার আসবো, পর্যায়ে আমি আবার ফুয়াদ ভাইয়ের কাছে আসতে চাই। এই অবস্থার মধ্যে যে কূটনীতির কথা আমরা শুনছিলাম, যে কামাল ভাই বলছিলেন যে ইলিশ কূটনীতি, আম কূটনীতি বা আদার্স যেসব আমাদের সঙ্গে তাদের যে সম্পর্কগুলো আছে, সেই সম্পর্কগুলো আসলে কিভাবে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে, যে এই ধরনের যদি বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষগুলো ছড়াতেই থাকে? একটা হচ্ছে যে মানে রাষ্ট্রের জায়গা থেকে একটা ওয়ার্কিং রিলেশনশিপ তো রাখতে হবে, সেটা আছেই। জি হ্যাঁ, তো সেই জায়গাটা ধরে রাখার জন্য যতটুকু রাষ্ট্রের না করলেই নয়, ততটুকু অবশ্যই করতে হবে। পাকিস্তানের সাথে তো সম্পর্ক আছে, তাদের তো স্যাংশন দেওয়া নাই একজনের সাথে আরেকজনের, মাঝে মধ্যে ট্রেড অফ হয়, সিচুয়েশন একটু ডেটোরিয়েট করে, বাট সিচুয়েশন থাকে, স্টেবল থাকে। চায়নার সাথে এত ঝামেলা এই মনে হচ্ছে, গত কদিন আগে দেখলেন চাইনিজ সোলজারদের বিশাল অংশ অরুণাচলে ঢুকে বিভিন্ন অঞ্চল দিয়ে রাস্তাঘাট বানাচ্ছে টানাচ্ছে। ইন্ডিয়ান সোলজারদেরকে দেখলাম এবং ইন্ডিয়ান অফিসারদেরকে দেখতেছি কীভাবে চোরের মতো এরকম কাচুমুচু হয়ে আছে চাইনিজ সোলজারদের সামনে। পাকিস্তানের সামনেও তো একই অবস্থা আর কি। তাদের যত মানে তাদের যে যুদ্ধ, তাদের যত বিজয়ের গল্প কিন্তু সব বলিউডে আর বাংলাদেশ সীমান্তে। তাদের কিন্তু অন্য কোথাও মানে বিজয়ের কোনো গল্প নাই কিন্তু গত 80 বছরে। তো সেই জায়গাতে হচ্ছে ভারতীয় মুসলমানদের হয়ে ভারতের মাইনরিটিদের জন্য আমাদের বাংলাদেশ সরকার এবং জনগণের কিন্তু কথা বলা দরকার, পাবলিকলি কথা বলা দরকার, স্টেটমেন্ট দেয়া থেকে শুরু করে। এবং ভারতের মাইনরিটি মুসলমান, কারণ মাথায় রাখতে হবে এই পুরো অঞ্চল কিন্তু মুসলমানরা শাসন করেছে 800 বছর। অতএব সাডেনলি দিল্লি অথবা ভারতের বলতে ইতিহাস, ঐতিহ্য যা কিছু আছে, সভ্যতা যা কিছু আছে, এর পুরোটা মুসলিম সভ্যতার জায়গা। মানুষ এখনও যারা ট্যুরিস্ট হিসাবে ভারতে ঘুরতে যায়, কি দেখতে যায়? তাজমহল দেখতে যায় না ওদের ওই যে কল্পিত হিন্দু রাষ্ট্রের মন্দির দেবতা দেখতে যায়? কি দেখতে যায় ভারতে? এখনও হচ্ছে আপনার দিল্লিতে যতগুলো বড় বড় জায়গা আছে যেখানে ঘুরতে যায়, ইদার মুঘল এম্পায়ারের, মুসলিম আমলের, নাহলে ব্রিটিশদের করা 2-4টা জায়গা। অলমোস্ট টোটাল সিভিলাইজেশনাল ভ্যালু হচ্ছে মুসলমানদের হাতে তৈরি। অতএব সেই জায়গা থেকে এটার প্রোটেকশনের একটা কালেকটিভ রেসপন্সিবিলিটি সবার আছে, কারণ আমাদেরও পূর্বপুরুষদের এখানে অবদান আছে। তো আমাদের অঞ্চলের মানুষও তো একসময় ট্যাক্স দিয়েছে। ওই যে তাজমহলটা হয়েছে কাদের শ্রমে, ঘামে, টাকায় হয়েছে? আমার অঞ্চলের মানুষ তো টাকা দিয়েছে, পাকিস্তানের জনগণ দিয়েছে, আফগানিস্তানের জনগণ দিয়েছে। তাই চারপাশ থেকে এই মুসলিম জনগোষ্ঠীর প্রোটেকশন, তাদের অধিকার লঙ্ঘন করা, এগুলো নিয়ে সিরিয়াসলি স্টেটমেন্ট ইস্যু করা দরকার, ভারতকে ওয়ার্ন করা দরকার কালেকটিভলি। এবং এই বিষয়গুলো নেইবার হিসাবে যেহেতু আমরা এগুলোর ভিকটিম, বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে মালদ্বীপ সহ মিলে ওআইসিতে জাতিসংঘে এই বিষয়গুলো রেজ করা দরকার। তাদের এই জিনিসগুলো মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আন্তর্জাতিকীকরণ করা দরকার, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা জায়গায় নেওয়া দরকার। এবং ভারতের মুসলমানদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায়,
তারা তাদের সিভিল রাইটসের জায়গা থেকে কিভাবে এগুলো নিয়ে এঙ্গেজ হইতে পারেন, ক্যাম্পেইন করতে পারেন, মাথা উঁচু করে এটার জন্য লড়াই করতে পারেন, এবং দিন শেষে জমির ক্লেম করে ফেলতে হবে। যদি তারা মুসলমানদের অধিকার দিতে রাজি না হয়, তাহলে মুসলমানদের শতাংশ মোতাবেক ভারতকে আবার ভাগ করার দাবি তুলতে হবে। পাকিস্তানের সীমান্তে, বাংলাদেশ সীমান্তে 30% মুসলমান, খ্রিস্টানদের জন্য আলাদা করে জমি ছেড়ে দেন। ভারতের জিডিপি থেকে, আপনার কেন্দ্রীয় রিজার্ভ থেকে 30% টাকা দিয়ে দিবেন। আপনি শুধু হিন্দু হয়ে থাকেন, ভারতের সব মুসলমানরা এক জায়গায় চলে আসবে, 30% জমি ছেড়ে দিতে হবে। অতএব সেই দাবি তুলতে হবে ইন্ডিয়াকে পার্টিশন করার। কারণ ভারত যারা শাসন করতে পারবে না, তারা ভারতের শাসনের দায়িত্ব কেন নেবে? আপনি তো এখানকার 150 কোটি লোককে শাসন করার দায়িত্ব নিয়েছেন, তো নিজেই নিয়েছেন, তা আপনি তো এটা করতে আপনি প্রস্তুত না। তাহলে যেই 30%কে আপনি শাসন করতে চান না, তাকে 30% ভূখণ্ড সহ আলাদা করে দেন। তারা পাকিস্তানের অংশে আলাদা করে স্বায়ত্তশাসিত জমিতে থাকবে। বাংলাদেশ অংশে, আসাম আর পশ্চিম বাংলায় যেহেতু মুসলমান বেশি, এই অংশের সাথে মিলায় 30% জমি দিয়ে দিবেন। তারা তাদের মতো স্বায়ত্তশাসিত ভূখণ্ড হিসেবে থাকবে। যদি এগুলো করতে না চান, তাহলে ইসরায়েলে কি হয়েছে? আন্দোলন শুরু হয়েছে না? ইসলামিক জিহাদ, হামাস থেকে শুরু করে পিএলওর, তারা কি করেছে? তারা সশস্ত্র আন্দোলনে চলে গেছে। কারণ আপনি একটা জাতিকে যখন ক্লিনস করতে চাইবেন, নিধন করে দিতে চাইবেন, সে তার অস্তিত্বের জন্য অস্ত্র হাতে তুলে নেবে, সে তার অস্তিত্বের জন্য আপনার রাষ্ট্রকে ফাইট করবে। এইটা আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। এটা 1000 বছরের গ্রামার। এর ভিতরে পাকিস্তান, আইএসআই, তালেবান, টিটিপি, এইসব 2 নম্বর 9 নম্বর জিনিস খোঁজার দরকার নাই। এটা হিউম্যান মনস্তত্ত্ব। আপনি আমার বাড়ি বুলডোজ করে দেবেন, আমি শুধু বসে বসে দেখব, কিচ্ছু করব না, এইটা হইতে পারে না। আপনি রাষ্ট্রকে সশস্ত্র আন্দোলনের জন্য ইনভাইট করছেন, এবং এর পুরো দায় দিল্লির বিজেপির। তিস্তা প্রকল্প নিয়ে আজকে চীনের পক্ষ থেকে কথা বলা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। আমি সেই প্রসঙ্গটি একটু উল্লেখ করতে চাই। তিস্তা নদী প্রকল্পে বাংলাদেশকে আগের মতোই সহযোগিতা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে চীন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অনুরোধ পেলেই তিস্তা প্রকল্পে কাজ করবে চীন, এবং এ বিষয়ে তাদের অবস্থান আগের মতোই রয়েছে। ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণের স্বার্থে নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতাকে চীন সমর্থন করে। জি, কয়েকটি বিষয়, দুটি বিষয় আছে, তিস্তা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বিষয় আছে। সার্বভৌমত্বের বিষয়টি আজ এনেছেন। এর আগ থেকে কিন্তু আমরা এই দুই দেশের পক্ষ থেকে একটা অফার লেটার, যেটা মোটামুটি হয়ে গেছে, আগেও হয়েছে। তো এবার মাননীয় প্রধানমন্ত্রীর সফরের পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে। তো তিস্তার বিষয়টি এমনই যে এখানে যখন চীন অংশীজন হয়, ভারতের কাছে সেটা সহ্য হবে না, এটাই স্বাভাবিক। তাদের একতরফা একটা খবরদারি আছে এখানে, ভৌগোলিকভাবে, প্রাকৃতিকভাবে। বাকিটা ছিল কূটনীতির বিষয়। তো কূটনীতির বিষয়টা এখন পরিষ্কার, ভারত সেটা সহ্য হবে না। তাহলে আবার সহ্য তো করতেও হবে, সহ্য তো করছেও ভারত। খুব কম দুঃখে কিন্তু ভিসা চালু করেনি, অর্থাৎ পর্যটক ভিসা। সেটা কেন? যেটা ফুয়াদ ভাই একটু আগে বলছিলেন, তিনি সশস্ত্র বলেছেন, আমি ওই পর্যন্ত যেতে চাই না, কিন্তু মনস্তাত্ত্বিক একটা বিষয় আছে, অর্থনৈতিক একটা বিষয় আছে। আমরা কিন্তু ভারতের বিভিন্ন প্রশ্নে ইনকাম সোর্স, বিশেষ করে পর্যটন প্রশ্নে, ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো প্রাসঙ্গিকভাবে খাওয়া দাওয়ার বিষয় আসে, অবস্থানের বিষয় আসে। অর্থাৎ আমাদের এখান থেকে প্রচুর অর্থ তারা পায়। এই অর্থটা কিন্তু ঘাটতি ঘটে গিয়েছিল গত 1.5-2 বছর ধরে ভারত, প্রায় 2 বছর। হ্যাঁ। তো আমাদের দেশের লোকজন কিন্তু চিকিৎসার্থে চীন যেতে শুরু করেছে। আবার দেশীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসার মানও কিন্তু ডেভেলপ করেছে গত 1.5-2 বছরে। একসময় তো পেঁয়াজ নিয়েও এসব কথা হতো, এমনকি গরু নিয়েও হতো যে কোরবানি দেওয়া বোধহয় আর সম্ভব হবে না। এখন আমাদের পশু, গরু সহ অন্যান্য পশু কিন্তু সারপ্লাস থাকছে। পেঁয়াজ এখনও 37-38 টাকা কেজিতে আমরা খাচ্ছি। এটা ভাবা যায়নি কিন্তু এক সময়। খুব কষ্ট না হলে ওই সময় প্রধানমন্ত্রী বলতেন না যে পেঁয়াজের বিকল্প কি খাওয়া যায়, অথবা পেঁয়াজ কেটে কেটে সময় এসে আবার এখন যেটা বলছেন যে বাজার, কিন্তু একটা সময় এসে দেখা যায় আবার শর্টেজ থাকে, টান পড়ে যায়, তখন আবার একেবারে অভ্যন্তরীণ আমরা মোটামুটি সামলাতে পারছি, সামলানো যাচ্ছে। 400 টাকা বা 350-400 টাকা পেঁয়াজ খেতে হচ্ছে না, তো ওই জায়গার থেকে আমরা উতরে উঠেছি। তো ওই রকম একটা বিষয়ে ভারত কি শুধু হিন্দু আর হিন্দি আর হিন্দুস্তান নিয়ে থাকবে কিনা, এটা ভারতকে মনে করিয়ে দেওয়ার বিষয় আছে। কারণ বাস্তবতা হচ্ছে, ভারত যতই নির্যাতন করুক, গোস্বা করে আমরা ভৌগোলিক এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যাব, সেটা সম্ভব হয় না। যে অন্য একটা দেশ এখানে চলে আসুক, আমরা অন্য কোনো দিকে চলে যাই, সেটা সম্ভব না। অথবা ভারতকে প্রতিবেশী রাখবো না, অন্য একটা দেশ এনে ওখানে সেট করবো, সম্ভব না। কিন্তু এর মধ্য দিয়েও যে কখনো কখনো অর্জন সম্ভব হয়ে যায়, আপনি খেয়াল করুন। ভারত কম দুঃখে এত মিষ্টি কথা বলছে না গত কয়েকদিন, আবার কম দুঃখেও ভিসা চালু করছে না।
এরই মধ্যে বাংলাদেশের এখানে বক্তব্য আনা উচিত, তথ্যগত দিকেও আনা উচিত, যে আমাদের দিক থেকে তাদের কী রকম প্রাপ্তি হয়, অর্থনৈতিক প্রাপ্তি। একটা সময় পর্যন্ত, বিশেষ করে 5 আগস্টের আগে একজন উপদেষ্টাও কিন্তু মাঝে মধ্যে বলতেন, সেটা বলে তিনি জনপ্রিয় হয়েছিলেন, যে ভারতীয়রা কিভাবে এখানে কাজ করে, কত বেশি বেতন তারা আমাদের কাছ থেকে পায়, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে। সংখ্যাও বলেছিলেন কয়েকবার। কিন্তু দেখা গেল তিনি যখন উপদেষ্টা হলেন, আগে শুধুই শিক্ষক ছিলেন, উপদেষ্টা যখন হলেন তিনি এই নিয়ে আর কোনো সংখ্যা জানালেন না। অন্তত সংখ্যাটা আমাদেরকে জানিয়ে দিতে পারতেন যে কী পরিমাণ ভারতীয় আমাদের এখানে চাকরি করে উচ্চ বেতনে। কারণ আমরা কি ওখানে চাকরি করতে যাই কেউ? ওখানে এমন কোনো মধু নাই যে ভারতে গিয়ে আমাদের কাজ খুঁজতে হবে। শুধুই ভ্রমণের জন্য, চিকিৎসার জন্য, অথবা একটু একটু চিত্ত বিনোদনের জন্য যাই। তো এরকম অবস্থায় ওনারা উপলব্ধি করেছেন তাদের 140 কোটি আর আমাদের 20 কোটি যোগ হলে 160 কোটিতে একটা সুপার পাওয়ার হয়ে যাবে। আমাদের দিক থেকে আমরা কেউ প্রশ্ন করলাম না যে আমরা যে সংখ্যায় দিক থেকে আরও বেশি একটা সামিট করলাম, সার্ক করলাম, ওটা কোথায়? ওটা কার কারণে বরবাদ হয়ে গেল? সেটার কোনো ফলো আপ নাই কেন? আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কিন্তু বেশ কয়েকবার উচ্চারণ করেছিলেন যে সার্ককে আবার জীবিত করা যায় কিনা, খুব তাগিদ দিয়েছিলেন সেটা। আমরা নির্বাচিত সরকার আসার পর কিন্তু ওই নিয়ে আর কথাবার্তা শুনছি না। তো এরকম একটা অবস্থায় এখনও ভারত কার পক্ষে বেশি করে আছে, কার সাথে একটু হলেও সংযোগ আছে, এইসব আলোচনা কিন্তু আমাদের রাজনীতির ময়দানে ভালো রেটে বেচা বিক্রি হচ্ছে। তো 5 আগস্ট তো ওইটা মোটামুটি আমাদেরকে মানা করে দিয়ে গেছে যে না, এই মুখিতায় আর হবে না। 5 আগস্ট তো শুধু আওয়ামী লীগের পতন হয়নি, আসলে ভারতেরও কিন্তু একটা নির্মম পতন হয়েছে বাংলাদেশে। ভারত সেটা উপলব্ধি করছে, কিন্তু আমাদের দিক থেকে যে উপলব্ধিতে সম্ভবত এখনও ভালো রকমের ঘাটতি আছে। মিষ্টি মিষ্টি কথা বলা বা ওখানকার আগের কানেকশন আরও পোক্ত করার এই মানসিকতা আমরা দেখছি। আমরা ভুলে যাচ্ছি যে যারা নিয়ে আন্দোলন হয়েছে বা যাকে হটানোর জন্য আন্দোলন হয়েছে তিনি রাজ মেহমান হিসাবে কিন্তু ভারতে আছেন। ওনার তো বক্তব্যই আছে উনি চট করে চলে আসবেন যে কোনো দিন, বা হুট করে চলে আসবেন। সম্প্রতি মাত্র তিনি আরেকটা বার্তা দিয়েছেন, এবার আর চট করে বা হুট করে বলেননি, এই ডিসেম্বরের মধ্যে আসবেন। কিন্তু আমরা খেয়াল করছি যে এগুলোকে কেউ কেউ অতি গ্রাহ্য করছেন, কেউ কেউ আবার কিছুই মনে করছেন না। কোনোটাই বোধহয় সঠিক নয়, এটা একটা কঠিন বার্তা। বার্তাটা কীরকম? 23 তারিখে আপনি খেয়াল করেছেন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। তাদের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু তাদের কর্মসূচি সফল করে দিয়েছে বিএনপি এবং জামাতে ইসলামী। সারাদিন তারা আওয়ামী লীগ করেছে, সারা বাংলাদেশে তারা এমনকি 32 নম্বর পর্যন্ত তারা চলে গেছে কর্মসূচি দিতে। বোধহয় এত প্রাসঙ্গিক ছিল না। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তারা কেন পালন করবেন? একসময় আমরা দেখতাম যে হরতাল ডাকতো বিএনপি, এটা সফল করতো পুলিশ সহ প্রশাসন, আর যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ তারা। আমরা কিন্তু ওই রকম একটা সিলসিলা এখন আবার দেখছি। তো এটার নেপথ্যে কার কি উস্কানি আছে অথবা কার কি সমীকরণ আছে সেটাও ভাবনায় নেওয়ার দরকার আছে। জি, আপনার কাছে আবারও আসবো। আমি পর্যায়ে ফওয়াদ ভাইয়ের কাছে আসতে চাই। ফওয়াদ ভাই, তিস্তা প্রকল্প নিয়ে তো চীন আগেও কথা বলেছে, আজকেও কথা বলেছে, এবং আরেকটি বিষয় আমার কাছে যেটি খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আজকে তার বক্তব্যে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যখন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, এই একই কথা কিন্তু বলেছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিষয় নিয়ে কিন্তু তিনি তখনই বলেছেন, এবং আজকে সেটি আবার পুনর্ব্যক্ত করেছেন। এটির মানেটা কি, মেসেজটা কি আসলে? এই মেসেজ তো নিশ্চয়ই সবার কাছে অবশ্যই দিল্লিকে টার্গেট করে কথাটা বলেছে আর কি, যে তুমি দুষ্টামি করার চেষ্টা করলে আমরা বাংলাদেশের পাশে দাঁড়াবো। এবং দাঁড়ানোর সক্ষমতা কি আছে সেটা গত বছর মে মাসে অপারেশন সিঁদুরে চীন বুঝাই দিয়েছে যে আসলে কি ক্যাপাসিটি আছে। JF-17 থান্ডার দিয়ে ভারতের সেই 60-এর দশকের মিগ কিন্তু 8টা খায়া দিছে, ফালায় দিছে। অতএব এই যুদ্ধে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে ট্রাম্পের পাও ধরছে, এরা বলছে যে এখন আপনি একটু নেগোসিয়েশন করে দেন আর কি। তারপরে ট্রাম্প হচ্ছে নেগোসিয়েশন করে মোটামুটি সিচুয়েশনটাকে একটু কাম ডাউন করছে। তো এই লজ্জার জায়গাটা ভারত বারবার ভুলে যায় আর কি। মানে তার এই যে সিনেমাটিক করা, যে মানে সার্জিক্যাল স্ট্রাইক, এইটা সেইটা, ওইখানে একটা করলো, ওইখানে সেটা করলো, ওইখানে সাপ ছাড়া দিবে, ওইখানে কুমির ছাড়া দিবে, এগুলো মানে করে যে সে আসলে হাস্যের পাত্র হচ্ছে, সে যে আসলে দুনিয়ার স্টেজে তার তো ভ্যালু এখন নাই অলমোস্ট। দেখেন যে সে আমাদের এই জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ইলেকশনে কিন্তু সে আমাদের বিপক্ষে ছিল। ইসরায়েল এবং ইন্ডিয়া মিলে কিন্তু আপনার সাইপ্রাসের হয়ে ক্যাম্পেইন করেছে। আপনার মনে থাকার কথা, সাইপ্রাসের প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে আসছে, মোদি সাইপ্রাসে গেছে।
তো এই ভিজিটগুলোর মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে যে সে কিন্তু কন্টিনিউয়াসলি ট্রাই করছে ইন্টারন্যাশনাল স্টেজে বাংলাদেশ যেন তার ভ্যালুটা না পায়। তো সেখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ সময়, এবং এই বছর জাতিসংঘের সেক্রেটারি জেনারেল চেঞ্জ হবে, 5 বছরের টার্ম হলেও এই বছরটা বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের এই প্রেসিডেন্সিতে আমরা 2জন সেক্রেটারি জেনারেলের সাথে কাজ করবো একসাথে। তো এটা বাংলাদেশের জন্য একটা হিউজ ক্রেডিট, এবং বাংলাদেশের এই যে আভ্যন্তরীণ যে সমস্যাগুলো ইন্ডিয়া ক্রিয়েট করছে সেগুলো আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরবার একটা মোক্ষম জায়গা এখন চলছে। তো সেখানে অবশ্যই আমাদের নিরাপত্তা পরিষদের একজন সলিড ফ্রেন্ড দরকার। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ এই যে কারো প্রতি শত্রুতা না, সবাই আমার বন্ধু, এই যে একটা বোগাস ফালতু একটা জিনিস আওয়ামী লীগ এবং আওয়ামী বুদ্ধিজীবী কূটনীতিকরা আমাদের খাওয়াইছে, এর থেকে একটা ফালতু জিনিস হতে পারে। সবাই আপনার বন্ধু না, আপনার প্রতিবেশী রাষ্ট্র আপনার শত্রু বাই ডিফল্ট। মানে এই সিম্পল জিনিসটা আমাদেরকে শেখানো হয়নি। আপনার প্রতিবেশী রাষ্ট্রই তো প্রতিদিন আপনার সভরেন্টিকে কম্প্রোমাইজ করতেছে। আমার দেশে গত 55-56 বছরে কে অ্যাটাক করছে? ভারত করছে, আর মায়ানমার করছে, পাকিস্তান করছে। 71-এর পরে পাকিস্তান আমার সভরেন্টি একবারও ব্রিচ করছে? করে নাই তো। তাহলে আপনি মানে প্রতিদিন আমাকে কি করতেছেন? আমাকে বয়ানের মধ্য দিয়ে পাকিস্তানকে ঘৃণা করতে শেখাচ্ছেন, কিন্তু আপনি ব্রিটেনকেও ঘৃণা করতে শেখান না যে 190 বছরের কলোনি করছে, আর ভারত আর বার্মাকেও ঘৃণা করতে শেখান না, সে আমার প্রতিদিনকার শত্রু রাষ্ট্রের সভরেন্টি সাপেক্ষে। অতএব এই যে বয়ানের পলিটিক্সের মধ্য দিয়ে জনগণকে আপনার ফেন্সিডিল তারপরে ইয়াবা খাওয়ায়া বোধ করায় রাখছে, তো সেই জায়গা থেকে এই বক্তব্যগুলো আমাদের জন্য অ্যাসিওরিং, আশ্বস্ত করবার মতো। তিস্তা প্রকল্প ঝুলে আছে এবং চীন কিন্তু যথেষ্ট বিরক্ত। এই যে বারবার আপনারা একটা প্রকল্পের জন্য টাকা চান, এইটা করেন সেটা করেন, তো সে বলছে আমি তো টাকা নিয়ে বসে আছি, কবে কাজ শুরু হবে? আবার কাজ আটকায়া দেন, আবার ওই পার থেকে বলে আমরা উদ্বিগ্ন। আরে ভাই, আপনার উদ্বিগ্ন আমার কি যায় আসে? আপনি এখন দেখেন আমার তিস্তার উপর দিয়ে 7-8 সেন্টিমিটার পানি রিস্ক লেভেলের উপরে চলে গেছে, আমি উদ্বিগ্ন না? পানি ছাড়ছেন, আমাকে জানাইছেন? আমার যে তিস্তার চারপাশের মানে নদী পাড়ের মানুষের বাড়ি ভিটা যে সব ডুবে গেছে, কদিন পর ফারাক্কা ছাড়বেন, টিপাই মুখ ছাড়বেন। তো আমার এই যে 57টা নদীর একটা কম্বাইন লড়াই দরকার। পাকিস্তানের সেনাপ্রধান বলছে না, প্রতিরক্ষা মন্ত্রী বলছে না, তুমি পানি ছাড়বা, আমার নদীর হিস্সা দিবা না, তোমার বাঁধ আমি উড়াইয়া দিব। আমার সেই পরিমাণ সামরিক সক্ষমতা দরকার। আমার 57টা নদীর পানির হিস্সা আন্তর্জাতিক সকল কনভেনশন প্রোটোকল মোতাবেক পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই চেষ্টাগুলো আমরা দেখতে পাচ্ছি না। এই চেষ্টা না করলে ফাইনালি কি হইতে পারে, কি করা যেতে পারে, সেটারও প্রস্তুতি নিতে হবে। আপনি এমন একটা জায়গায় আছেন, সামরিকভাবে শক্তিশালী হওয়া ছাড়া আপনার এই রাষ্ট্রের সভরেন্টি টিকায় রাখার আর কোনো মাধ্যম নাই। একমাত্র মুসলিম দেশ পৃথিবীর যার কোনো হিন্টারল্যান্ড নাই। আপনি যে পালাবেন, আপনার কোনো বর্ডার নাই। আপনি দেখেন আফগানিস্তানে যখন যুদ্ধ হয়েছে, আফগানের লোকজন কোথায় গেছে? পাকিস্তানে গেছে, ইরানে গেছে। আজকে ফিলিস্তিনে 80 বছর ধরে যুদ্ধ চলতেছে, কোথায় গেছে? আরবের সব দেশে আছে। ইউক্রেনে যুদ্ধ চলছে, হিন্টারল্যান্ড কোথায়? তার এই যে হোয়াইট খ্রিস্টান দেশগুলোতে ইউরোপে ছড়ায় ছিটায় গেছে। আপনি পালাবেন কোথায়? আমরা তো সব আওয়ামী লীগ করি না তো। আমরা তো মানে নির্লজ্জ হয়ে ভিসা দিছে বলি 1,40,000 লোকের মতো করে ওইখানে দাঁড়ায় থাকতে পারবো না তো। আমাদের মর্যাদা আছে তো। আমরা এখানে পানিতে ডুইবা মরতে হবে সাহসিকতার সাথে। তো সেই জায়গাতে আমার সকল প্রস্তুতি দরকার, এবং তিস্তা প্রকল্প নিয়ে যেটা করা দরকার, ইমিডিয়েটলি কাজ শুরু করা দরকার। পদ্মা ব্যারেজ একই রকম, যেগুলো আমার দরকার, এবং একই সাথে 57টা নদীর কমন ডসিয়ার করা দরকার। ডসিয়ার করে বাংলাদেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিভাবে মরুভূমিতে হচ্ছে, আমার কৃষি জমি, আমার প্রাণ, প্রকৃতি, পরিবেশ সব কিছু ধ্বংস হচ্ছে, সেটার ডকুমেন্টেশন ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করা দরকার। কনভেনশন সেন্টার যেগুলো আছে, মানবাধিকার এবং প্রকৃতি পরিবেশের যে রেলেভেন্ট অফিসগুলো আছে, সেগুলোকে বলা দরকার। জাতিসংঘের এই কনফারেন্স আসতেছে সেপ্টেম্বরে, সেখানে এগুলো প্রধানমন্ত্রী রেজ করবেন বলে আমরা আশা করছি। জি, এখন একটা বিষয় একটু যোগ করে, যে আপনার কাছে আসছি, জি যোগ করেন। তিস্তার বিষয়টা হচ্ছে, এটা আমাদের জন্য এখন একটা স্বস্তিকর অবস্থা আছে। আমাদের জন্য যেটা স্বস্তি, সেটা তাদের জন্য অস্বস্তির বিষয় একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তিস্তা বা অন্যান্য নদী নিয়ে যে সমস্যা, আমরা আজ পর্যন্ত কিন্তু নানান কথা বলি, আন্তর্জাতিক পরিসরে যাইনি। কিন্তু আন্তর্জাতিক নদী নিয়ে আন্তর্জাতিক বিচার আচারের ব্যবস্থা আছে। আমরা এখন পর্যন্ত আছি যৌথ নদী কমিশনে। একটা সময় পর্যন্ত মাঝে মধ্যে খবর পেতাম যে তারা কবে বসছেন বা কোথায় বসেছেন, এগুলো নিয়ে আলোচনা ছিল। পরবর্তীতে এটার বৈঠক বা কখনো হয় কি না, বা হলেও কি হয় আমরা কিন্তু জানি না, জানানো হয় না। তো এই ক্ষেত্রে মনে করিয়ে দেওয়ার বিষয় আছে আন্তর্জাতিক আদালতের কথা। কখন যাব বা যাব না আরও পরের বিষয়, কিন্তু মনে করিয়ে দেওয়ার বিষয় আছে একটা।
আরও মনে করিয়ে দেওয়ার বিষয় আছে যে গায়ে গতরে বড় হলেই বড় নয়। ভারত দৈর্ঘ্য প্রস্থে বিশাল দেশ, সত্য, সেটা কোনো বানোয়াট কথাও নয়, সেটা একদম ভৌগোলিক সত্যতা। আমরা ছোট, কোথায়? পেটের মধ্যে আছি। পেটও কিন্তু শক্তিশালী অংশ শরীরের, পেটেরও কিন্তু রিভোল্ট করার অবস্থা থাকে। পেটে গোলমাল দেখা দিলে চোখ, কান, মাথা থেকে পা পর্যন্ত কিন্তু স্বস্তির থাকে না। ভারতকে ওটা মনে করিয়ে দেওয়ার বিষয় যেমন আছে, একেভাবে আরও মনে করিয়ে দেওয়ার বিষয় আছে তার বাকি তিন দিকে কিন্তু শান্তিতে নেই সে, যার সাথে তার যখনই কোনো সংঘাত সংঘর্ষ হয় খুব বাজে পরিণতি তাকে ভোগ করতে হয়। চীনের সাথে কিন্তু আমাদের সাথে যেভাবে খবরদারি করে ওইভাবে করে না বা পারে না, পাকিস্তানের সাথেও পারে না। তো পারে মোটা, ইদানিং তো শ্রীলঙ্কার সাথে তো পারে না, আরও আশপাশে যারা আছে ওখানেও পারে না। তো এরকম একটা অবস্থায় যখন মাঝে মধ্যে নিম্নমানের হুঙ্কার দেওয়া হয়, খেদিয়ে দেব, বাঙালি খেদিয়ে দেব উচ্চারণ করে বলা হয়, যিনি বলেন তিনিও কিন্তু অরিজিন এখানে, সম্ভবত ওনার মা অথবা বাবা বাড়ি বরিশালে এবং জীবিত আছেন। তো ওনার মা বাবাকে খেদিয়ে দিবেন এটা তো বলেন না। বা মমতার বাড়িও কিন্তু আমাদের এই অংশেই, সাতক্ষীরা। তো ওনাকেও ওই তালিকা রাখা হয় কিনা আমরা কিন্তু জানি না। তারা প্রাতিষ্ঠানিকভাবে ওখানে তালিকা করে, ওই তালিকা আবার ওয়েবসাইটেও দেয়। আমি যতটুকু দেখেছি পশ্চিমবঙ্গের আপনি যেটা বলছেন মুখ্যমন্ত্রীর বাড়ি, মামা বাড়ি তো বরিশাল, যেটা মায়ের বাড়ি। তো তারা এতই মতলবী আওয়াজ, এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের আঞ্চলিক আওয়াজ না, সেটার সাথে বিজেপি সরকারের একেবারে সেটা এজেন্ডা। তো আমাদের দিক থেকে এগুলো স্পষ্ট করার দরকার আছে, কথায় আরও পরিষ্কার থাকা দরকার আছে। কারণ একটা 5 আগস্ট যেমন আমাদেরকে একটা নিশানা দিয়ে গেছে, সেটার ফলো আপ করাও দরকার আছে। ডক্টর ইউনূস সরকারের সময় কিন্তু এই বিষয়ে মোটামুটি কথাবার্তাগুলো স্পষ্টই হতো, এবং স্পষ্ট করার স্পোকসম্যান ছিলেন ডক্টর খলিল। তো তিনি তো আল্লাহ চাহে তো এই সরকারের সাথেও আছেন। তো আমরা ওখানে কি আশাবাদী হব না হতাশায় পড়বো এখনও বুঝি না, যে তিনি এখন কোন স্কেলে কথা বলেন বা কোন ভলিউমে বলেন বা বলেন কি না। তো যেখানে আমাদের জাতিসংঘের নানান কার্যক্রমে আমাদের একটা পার্টিসিপেশন আছে, ভারত আবার আমরা যেন আরও একটু মাত্রাগতভাবে উপরে উঠতে না পারি এটা নিয়ে ভয়ও পায়, যেটা ফুয়াদ ভাই একটু বলেছেন। তার মানে সাইজে ছোট দেখে আমাদেরকে শুধু যে অবজ্ঞা করে তা নয়, তথ্য বলছে ভয়ও পাচ্ছে। তো এই ভয়টাও তো কখনো কখনো একটা উপাদান, কূটনীতির প্রশ্নে কিন্তু উপাদান। সরকার সেটাকে কিভাবে অ্যাড্রেস করবে, তবে ভাবলক্ষণ এতক্ষণ পর্যন্ত যা মনে হয় সরকার তিস্তার বিষয়ে এমফাসিস দিচ্ছে, একই সাথে পদ্মা ব্যারেজ নিয়েও কাজ করছে। আর মাননীয় প্রধানমন্ত্রী একটা শব্দ ব্যবহার করেছেন সর্বশেষ, ওনার যে বক্তব্যটা ছিল বোধহয় 2 দিন আগে, যে কোনো মূল্যে, শব্দগুলো কিন্তু কূটনৈতিক ভাষায় খুব অর্থ বহন করে, যে কোনো মূল্যে বাস্তবায়ন করবেন। আবার চীনের দিক থেকে 2টা খুব গুরুত্বপূর্ণ শব্দ ওখানে এসেছে, একটা হচ্ছে আমাদের সার্বভৌমত্বর প্রশ্নে তারা সহযোগী হবে, আরেকটা আছে তৃতীয় পক্ষের এখানে কোনো মাথা কামানো চলবে না। এই তৃতীয় পক্ষটা অবশ্যই ভারত, সেটা নাম উচ্চারণ করতে হয় না। তো এরকম একটা অবস্থায় আমাদের সারাক্ষণ অপেক্ষা করতে হচ্ছে কিন্তু যে আমাদের সরকার কোন পথে আগায়, কোন তরিকায় আগায়, সেটা দেখার অপেক্ষা নিশ্চয়ই আমাদের কূটনীতিবিদদেরও আছে। আর আমরা যারা কূটনীতি কম বুঝি, একেবারে সাধারণ জনগণ দেশের স্বার্থটা বুঝি ঠিক মতো, আমাদের একটা অপেক্ষা থাকছে। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ করবো ফুয়াদ ভাইকে দিয়ে। সমতার ভিত্তিতে ভারতের সঙ্গে যে সম্পর্কের কথা বলা হয়, সামনে সেই অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? কিভাবে দুই দেশের মধ্যে আসলে সমতার সম্পর্ক রক্ষা? আমরা তো বরাবরই সেই সম্পর্কটা চেয়েছি। ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আন্তরিকতায় আমাদের কোনো সরকারই খুব বেশি ঘাটতি দেখায় নাই। কিভাবে আন্তরিক ছিল দেখেন, যে আমাদেরকে যখন বলা হলো যে পরীক্ষামূলকভাবে আমরা 43, 44, 45 দিনের জন্য ফারাক্কা চালু করব, আমরা গুড ফেইটে এটা বিশ্বাস করেছি। ভারত কি করলো? পার্মানেন্ট করে দিল। আমাদেরকে বলা হলো যে আসেন আমরা ল্যান্ড বাউন্ডারি চেঞ্জ করি, ছিটমহল, বন্দি বিনিময় এগুলো করে ফেলি। 74 সালে সংবিধান বদলায় তো করে ফেলা হয়েছে, কই ভারত তো করে নাই, সংবিধান তো বদলায় নাই, পার্লামেন্টে তো র্যাটিফাই করে নাই। করতে করতে এই গত 13, 14, 15 দিকে এসে এটা করেছে, ছিটমহল বিনিময় করেছে। আমাদেরকে বলা হচ্ছে যে আমাদের মাইনরিটিদেরকে যেন আমরা দেখে শুনে রাখি, আমরা তো রাখছি। বাংলাদেশে হিন্দু মাইনরিটিরা কি কোনো বৈষম্যের শিকার হচ্ছে? আপনার আমার বন্ধুরা কর্মচারী কাজের ক্ষেত্রে লেখাপড়ায় হিন্দু হওয়ার কারণে সে কি বোর্ডে স্ট্যান্ড করতে পারে নাই, সে কি বিসিএসে যেতে পারে নাই? এই বৈষম্য কি আমরা করেছি? মুসলমান সমাজে ইনহারেন্টলি এই বৈষম্য বিরোধী একটা সমাজ, এই জিনিসটা এখানে নাই। সেখানে আপনার মনে থাকার কথা যে আওয়ামী পররাষ্ট্রমন্ত্রী মোমেন একটা কথা বলছিল না, যে 26% না 29% প্রশাসনে হিন্দুরা কিভাবে চাকরি করে।
আমাদের টোটাল প্রফেশনাল সেট আপে দেখেন তো কীভাবে এই রিপ্রেজেন্টেশনটা ভ্যালু করা হচ্ছে। কিন্তু আপনি কি আমাদেরকে কাউন্টার সম্মানটা করছেন? আমরা যখন বলছি যে আমাদের বৈধ মানে আমাদের যারা বাংলাদেশি নাগরিক যারা আপনার দেশে আছে অবৈধভাবে তাদেরকে আমরা ফেরত নেব, শুধু কাগজপত্র দেখান, ডকুমেন্টেশন দেখান, আপনি কি সেটা ভদ্রভাবে করছেন? তাহলে সম্পর্কের ক্ষেত্রে তারপরে এই যে আন্তঃনদী যে নেটওয়ার্ক তারা করছে, 57টা অভিন্ন নদীতে যে লিঙ্কেজ প্রজেক্ট করতেছেন, আপনি আমাদের সাথে কথা বলেছেন? টিপাই মুখের কথা যখন আন্দোলন চলে আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার এমপি, একটা মারা গেছে গত কদিন আগে, এগুলোর গিয়ে হেলিকপ্টারে ঘুরায় নিয়ে আসছে। হেলিকপ্টারে গিয়ে আপনি টিপাই মুখ বাদ দেখে আসবেন ওখানে কি হচ্ছে না হচ্ছে। এরপরের আপডেট আছে, ওইটার আন্দোলনের কারণে আপনি বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করাইলেন, বাংলাদেশে নাই করে দিলেন। কি পরিমাণ মানে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছেন, পেটে পাথর ভেটে কেটে কর্ণফুলীতে ডুবাই দিছেন। তাহলে আমরা কি ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমরা কোনোদিন কি আমাদের ভারতের সীমান্তে গিয়ে কাউকে হত্যা করে আসছে? আমার বিএসএফ কি মাসে মাসে, আমার বিজিবি মাসে মাসে বা ভারতীয় নাগরিকদের কাউকে হত্যা করে মারে? কোনো অবৈধ ব্যবসায়ীদেরকে, ফেন্সিডিল ব্যবসায়ী, ব্যবসায়ী কাউকে হত্যা করেছে? করে নাই তো। আপনি কেন করেন? তাহলে সম্পর্কের ব্যাপারে আমরা তো বরাবর, ইভেন দেখেন এই যে পানি চুক্তি, যৌথ নদী কমিশন আছে, মোস্তফা ভাই জানার কথা, তারা তো কোনো তথ্য শেয়ার করে না। ওখানে রিকোয়ারমেন্ট আছে প্রতি মাসে মাসে দিনে দিনে আপনি কিউসেক পানি মানে একদম বেজ লাইনে কোথায় আছে, ফ্লো কি হচ্ছে না হচ্ছে, শীতে গরমে তথ্য শেয়ার করার কথা করছেন না। তাহলে সম্পর্ক ভালো করবার ক্ষেত্রে আমি আর কি করতে পারবো, আমাকে আর কতটুকু উদার হইতে হবে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই উদারতাটা আসলে ফাংশনাল হচ্ছে না। এখন হচ্ছে আমাকে সিরিয়াস রিলেশনশিপে যাইতে হবে, আমি মিলিটারি ব্যাটল প্রিপেয়ারনেস আমার থাকতে হবে, অ্যাট এ টাইম কূটনীতি করতে হবে। চীনে যাইতে হবে, আপনি ইন্ডিয়ান ভিসার জন্য মাথা ব্যথা করেন না, ও নিজ দায়িত্বে ছেড়ে দিবে। যেভাবে দেখছেন না আমাদের সেনাপ্রধান নতুন একটা ব্যাটালিয়ন লঞ্চ করেছেন, যেখানে 4টা ইউনিট 4জন সাহাবীর নামে, 4 খলিফার নামে করা হয়েছে, 2টা মহিলা ইউনিট করবে, সেই 2জন আল্লাহ রসুলের স্ত্রী এবং কন্যার নামে করা হচ্ছে। ইন্ডিয়ান মিডিয়া দেখেন কি পরিমাণ এটাকে নিয়ে হাইপ তুলেছে, ইসলামাইজেশন হয়ে যাচ্ছে, জঙ্গিবাদ আমাদের সেনাবাহিনীতে নাকি ঝেঁকে বসেছে। তাহলে ভারতের কি অগ্নি নাই? ভারতের প্রত্যেকটা হুঙ্কার, তাদের যে রণহুঙ্কার আছে প্রত্যেকটা ব্যাটালিয়নের, এগুলো কাদের নামে? দেবদেবীদের নামে না? তা আপনারা এগুলো করছেন না? গীতা, পুরাণের, রামায়ণের, মহাভারতের ক্যারেক্টারগুলোকে নিয়ে করছেন না? আমরা করলে সমস্যা কোথায় দেখতেছেন? তাহলে এই সম্পর্ক আসলে একটা সিরিয়াস রিলেশনশিপে যাইতে হবে, কার্যকর কিন্তু আমাদের সক্ষমতা সাপেক্ষে। জি।